সব সেটিংস উল্টাপাল্টা হয়ে গেছে। সেটিংস গুলা কেন জানি উল্টাপাল্টা মনে হচ্ছে, আমাকে দেখতে হবে। যেমন রেকর্ডিং অন ছিল না, তারপরে চ্যাট অপশনটা একটু ঝামেলা ছিল। যাই হোক, সমস্যা নেই, এখন সবকিছু ঠিকঠাক আছে। তো যেটা বলতেছিলাম যে আমরা একবীজপত্রী মূল শিখবো, কচুর মূল, একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন শিখবো, ভুট্টার কাণ্ড। আচ্ছা, তো এই দুটো থেকে সৃজনশীল বেশি আসে। তারপরে ভাস্কুলার বান্ডেল থেকে সৃজনশীল আসে, বাট এই 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্ট থেকে সৃজনশীল বেশি আসে। তবে এই 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্ট আমরা বুঝবো না যদি আমরা 1, 2, 3 এই তিনটা যদি আমরা না শিখি, তাহলে আমরা 4 আর 5 বুঝবো না। তাহলে 1, 2, 3 এর উপর 4 আর 5 এর নলেজটা ডিপেন্ড করতেছে। ওকে, তাহলে আমরা আজকে শিখবো ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ। আজকে আমরা ভাজক টিস্যু শ্রেণীবিভাগ করব। তার মানে আমাদের এই ক্লাসটা শেষ করতে, এই চ্যাপ্টার শেষ করতে 5টা ক্লাস লাগবে, মানে 2 সপ্তাহ লাগবে। 2 সপ্তাহ আমরা এই চ্যাপ্টারটা শেষ করব, এবং এই চ্যাপ্টার যদি আমরা শেষ করতে পারি, আমরা বলতে পারবো যে আমাদের আরো একটা সৃজনশীল কি হবে, কমপ্লিট হবে। আমি চাইলে এই চ্যাপ্টার তোমাদেরকে 3 দিনে শেষ করতে পারি, মানে 1 সপ্তাহে শেষ করে দিতে পারি, কিন্তু সেটা ভালো করে শেখা হবে না। আমি ওই রকম পড়ানো পছন্দ করি না। ঠিক আছে, আমি চাই তোমরা অ্যাকুরেটলি কোনো কিছু শিখো, একদম ভালো করে শিখো, রিয়েলি শিখো। যে জিনিসগুলো তোমরা অন্য জায়গায় পাবা না, সেই জিনিসগুলা আমার এখানে পাবা, সেগুলো পাওয়ার জন্য তোমরা এখানে আসছো। তবে হ্যাঁ, একটু বলে রাখি, পানি বিজ্ঞানে যেরকম তোমাদের 3D ইমেজ দেখাইছিলাম আগের চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে হয়তো তোমাদেরকে আমি 3D ছবি দেখাইতে পারবো না, বাট তোমাদের ছবি অবশ্যই আমি দেখাবো। ঠিক আছে, এই চ্যাপ্টারের জন্য কোনো 3D ছবি আমার কাছে নাই, বাট ছবি অবশ্যই আছে। ওকে, তাহলে প্রথমে আসি টিস্যু কি। টিস্যু কি সেটা শুরু করি, চলো সব আমরা পড়ায় চলে যাই। প্রথমে আমরা জানবো হোয়াট ইজ টিস্যু। টিস্যু মানে কি? কোষ হচ্ছে জীবদেহ গঠনের একক, এটা আমরা জানি। যদি অনেকগুলা কোষ, আমি অনেকগুলা কোষ আঁকানোর চেষ্টা করতেছি। কোষের পিণ্ডর মতো প্রত্যেকটাই কোষ, এবং যেহেতু উদ্ভিদ বিজ্ঞান, সুতরাং আমি জন্য সবুজ কালি দিয়ে দেখাইলাম উদ্ভিদ কোষ বোঝানোর জন্য। এবং এখানে আমরা উদ্ভিদ কোষ নিয়ে কথাবার্তা বলবো, আমরা কোনো প্রাণী কোষ নিয়ে এই চ্যাপ্টারে কথাবার্তা বলবো না। তো এই হচ্ছে অনেকগুলা কোষ। তো কোষের তো আমার নিউক্লিয়াস থাকে, তাই না? নিউক্লিয়াস তোমার লাগবে, তো নিউক্লিয়াস দিয়ে দিই। নিউক্লিয়াস, আর এটাকে একটু ঘন করি, দাঁড়াও। নিউক্লিয়াস, একটু সময় লাগবে। তো আমি বলতে চাচ্ছি, এই যে এতগুলা কোষ, এই সবগুলা কোষ যদি একই কাজ করে, একই কাজ করে বলতে কি, ধরো এই সবগুলা কোষ গাছের পাতা তৈরি করছে, তার মানে ধরো এটা গাছের পাতায় আছে, এই কোষটা কোথায় আছে, গাছের পাতায় আছে, ধরে নাও গাছের পাতায় এতগুলা কোষ আছে, এবং প্রত্যেকটা কোষ গাছের পাতা তৈরি করছে। ওকে, গাছের পাতার কাজ কি? সালোক সংশ্লেষণ করা, এটা বড় একটা কাজ, তাই না? সালোক সংশ্লেষণ করা এবং গাছের জন্য খাবার তৈরি করা, গাছের পাতার কাজ। তাহলে এই সবগুলা কোষ একই কাজ করতেছে। বাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে কিন্তু। তাহলে সবগুলা কোষ একই কাজ করতেছে আমি বললাম। ওকে, এবং এই কোষগুলো ধরো একই জায়গা থেকে তৈরি হয়েছে, তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি একই ধরনের, দেখো সবগুলো দেখতে কিন্তু একই রকমই, গোলাকার এবং নিউক্লিয়াস যুক্ত, একই ধরনের, একই উৎস হতে উৎপন্ন, মানে এরা তৈরি হয়েছে একই জায়গা থেকে। যেমন ধরো আমি একটা গাছের পাতা যদি আঁকাই, এটা যদি একটা গাছের পাতার মতো হয়, ঠিক আছে, এটা যদি গাছের একটা পাতার মতো হয়, মোটামুটি আমি একটা কোনো মতো আঁকানোর চেষ্টা করলাম। গ্রাফিক্স প্যাড দিয়ে কি আর এত ভালো আঁকানো যায়? আমার আবার, যারা আমার আগে ক্লাস করছে তারা তো জানোই, আমার আবার ছবি আঁকা একা পড়াইতে খুব ভালো লাগে। তো এটা যদি একটা গাছের পাতা হয়, তো এই পাতাটা আগে তো ছোট ছিল, এখন তো বড় হয়েছে, তাই না? তাহলে এই উপরে যে আমি টিস্যুটা আঁকাইছি বা যে কোষগুলো আঁকাইছি, এগুলো কিন্তু একই জায়গা থেকে আসছে। যেমন আমি একটা জায়গা চিহ্নিত করে দিলাম, ধরো আমি এইটুক জায়গায় চিহ্নিত করে দিলাম,
এবং এই জায়গাগুলোর মধ্যেই কিন্তু ধরো আমার ওই কোষগুলো ছিল। তো এই জায়গাটাকে জুম করেই কিন্তু আমি ওই কোষগুলোকে পাইছি। জুম করে আমি ওই কোষগুলোকে পাইছি, মানে এই জায়গাটা বেসিক্যালি আমি ওখানে দেখাইছি। তার মানে এগুলো কি একই জায়গা? সেজন্য বলছি একই হচ্ছে উৎস হতে উৎপন্ন, মানে এগুলো একই জায়গায় আছে, একই উৎস থেকে এরা তৈরি হয়েছে এবং এরা একই কাজ করে। এবং এরা কি করে? একই কাজ করে। যেমন এদের কাজ কি? এদের কাজ ধরো আমি বললাম সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ ধরলাম একটা কাজ, এরকম অনেক কাজই আছে। তো আমি এখানে যে টিস্যুগুলোকে দিলাম এটা ধরো সালোক সংশ্লেষণ করে, সো একই কাজ করে। তখন এই একগুচ্ছ কোষকে, তখন এই গুচ্ছটাকে আমি বলবো টিস্যু। তাহলে এই কোষ গুচ্ছকে আমি বলবো টিস্যু। টিস্যুর বৈশিষ্ট্য কি? একই উৎস হতে উৎপন্ন হবে, একই ধরনের কোষ, একই কাজ করবে, তখন সেটাকে আমরা বলবো টিস্যু। তাহলে এখানে আমরা কি আঁকাইলাম? এখানে আমরা টিস্যু আঁকাইলাম। ওকে ভাইয়া? তাহলে এইটুক যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে আমরা টিস্যুর সংজ্ঞা শিখে ফেলছি। এখন এই টিস্যুগুলা আমি বলতে চাচ্ছি, এই টিস্যুগুলা ধরো বিভাজিত হয়। বিভাজিত হয় মানে কি? আমরা জানি কোষ বিভাজন। কোষ বিভাজন মানে হচ্ছে একটা কোষ থেকে দুটা কোষ তৈরি বা একটা কোষ থেকে চারটা কোষ তৈরি, এটাকে আমরা বলি কোষ বিভাজন। হ্যাঁ, সাচেস সাচেস এই হচ্ছে আমার একটা কোষ, এই তার নিউক্লিয়াস, এটা বিভাজিত হবে, বিভাজিত হয়ে আলটিমেটলি দুইটা কোষ তৈরি হবে, চারটাও হতে পারে মিউসিস হলে। তো এটাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলি। এবং মাইটোসিস হচ্ছে এরকম কোষকে আমি ভাজক ভাজক কোষ বলবো। কি বলবো? ভাজক কোষ বলবো। এবং অনেকগুলা ভাজক কোষ নিয়ে তৈরি টিস্যুকে আমরা ভাজক টিস্যু বলি। তাহলে ভাজক টিস্যু কারা? যে টিস্যুর কোষগুলা কি হয়? বিভাজিত হয়। যে টিস্যুর কোষগুলা কি হয়? বিভাজিত হয়। তাহলে আমরা এক প্রকার টিস্যু পেলাম যার টিস্যুর নাম হচ্ছে ভাজক টিস্যু। ভাজক টিস্যু কারা? যারা কি হবে? বিভাজিত হবে। ওকে, আমি আরেক প্রকার কোষ বললাম যাদের কোষগুলা বিভাজিত হয় না, তাদেরকে বলবো কি? স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু। তাহলে যেসব টিস্যুর কোষ বিভাজিত হবে সেগুলোকে আমি বলি ভাজক টিস্যু, আর যেসব কোষ টিস্যুর কোষ বিভাজিত হয় না সেগুলোকে আমি বলি স্থায়ী টিস্যু। যদিও আমি উপরে যেটা আঁকাইছি এটা আসলে স্থায়ী টিস্যু, এটা ভাজক টিস্যু না। ভাজক টিস্যু দেখতে একটু অন্যরকম হয়, আমি আর কি তোমাদের দেখানোর জন্য বলছি আর কি। তাহলে আমি উপরে যেটা আঁকাইছিলাম এটা বেসিক্যালি ভাজক টিস্যু ছিল, স্থায়ী টিস্যু ছিল, ভুল বলছি। এই উপরে যে চিত্রটা ছিল এটা আসলে স্থায়ী টিস্যু ছিল। কেন? আমি একটু পরে বলতেছি কেন। কেন এটা স্থায়ী টিস্যু ছিল আমি একটু পরে বলতেছি, জাস্ট এ মিনিট। আচ্ছা, স্থায়ী টিস্যু গুলা কেমন দেখতে এইটা একটু দেখাই চলো তোমাদেরকে। যেগুলো পাতায় থাকবে, পাতায় কিন্তু স্থায়ী টিস্যু থাকে, ভাজক টিস্যু না, ঠিক আছে? ভাজক টিস্যু স্থায়ী, ভুল বললাম, পাতায় থাকে হচ্ছে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু না। তো ভাজক টিস্যু গুলা কেমন দেখতে? আমি আবার সবুজ রং নেই। ওইগুলো একটু সুন্দর, কাছাকাছি থাকে এবং এদের মাঝখানে কোনো ফাঁক থাকে না। দেখো, এরকম থাকে, একটা সাথে একটা কনজেস্টেড থাকে, লাগানো থাকে, এবং এদের সাইটোপ্লাজম ঘন থাকে। এদের যে কোষ প্রাচীরটা আছে, কোষ প্রাচীরটা অতটা বেশি পুরু হয় না, একদম পাতলা হয়। আরো চিকন চিকন করে আঁকানো উচিত ছিল আমার আসলে, এখন আমি চিকন চিকন করে আঁকাচ্ছি, প্রাচীর গুলাকে চিকন চিকন করে দিচ্ছি। এর আগেরটার মতো এত পুরু হবে না। এবং প্রত্যেকটা কোষের আকৃতি মোটামুটি সেম। প্রত্যেকটা কোষের আকৃতি মোটামুটি কি সেম। এগুলো সুন্দর হয় নাই। ওকে,
তো এদের ভিতরে তো অবশ্যই নিউক্লিয়াস থাকবে, অবশ্যই নিউক্লিয়াস থাকবে। জাস্ট এ মিনিট, নিউক্লিয়াস গুলো তোমাদেরকে দেখাই। তো এই নিউক্লিয়াস গুলো আকারে অনেক বড় থাকবে আগে এগুলা থেকে, কারণ এগুলা ভাজক, এগুলো অ্যাক্টিভ, এগুলো একটু পরে একটা থেকে দুইটা হবে, দূরে থেকে চারটা হবে। এই জন্য এদের নিউক্লিয়াস গুলা অনেক বড় বড়, এবং দুইটা কোষের মাঝখানে কিন্তু কোনো ফাঁক নাই, আছে দুইটা কোষের মাঝখানে কিন্তু কোনো ফাঁক নাই। এগুলাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁকা বা আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় মানে কি, কোষের মধ্যবর্তী ফাঁকা। এখানে কিন্তু কোনো আন্তঃকোষীয় ফাঁক নাই, দুইটা কোষই কি একদম কনজেস্টেড, লাগানো একটার সাথে একটা। ওকে। এবং এদের কোষ প্রাচীর গুলো বেশিটা পুরু হয় না, এবং এগুলো অনেকটা বড় হয়, এবং এদের সাইটোপ্লাজম অনেক ঘন থাকে, সাইটোপ্লাজম ঘন। হ্যাঁ, তার মানে এদের ভিতরে অনেক উপাদান থাকবে, সুন্দর সুন্দর উপাদান থাকবে, এদের ভিতরে উপাদান থাকবে, ঘন সাইটোপ্লাজম থাকবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, যা যা থাকা দরকার এর ভিতরে থাকবে, এবং অনেক ঘনভাবে থাকবে। প্লাস্টিড যদি বেশি থাকে তাহলে কি হবে, বেশি খাবার তৈরি হবে। মাইটোকন্ড্রিয়া যদি বেশি থাকে তাহলে কি হবে, বেশি শক্তি তৈরি হবে। রাইবোজোম যদি বেশি থাকে তাহলে কি হবে, বেশি প্রোটিন তৈরি হবে। অর্থাৎ যা যা দরকার সবই থাকবে, বেশি বেশি করে থাকবে। এই জন্য সাইটোপ্লাজমটা কি হবে, ঘন হবে। সাইটোপ্লাজম কি, একটা কোষের নিউক্লিয়াস ব্যতীত যা আছে ভিতরে পুরোটাই কি সাইটোপ্লাজম। কোষ প্রাচীরটাকে বাদ দিতে হবে যদিও। সাইটোপ্লাজম কি হবে, অনেক ঘন হবে। আমি আঁকাই ফেলাই। জাস্ট এ মিনিট। তো ঠিক আছে, এই হচ্ছে আমার সাইটোপ্লাজম দিয়ে দিলাম, তোমাদের একটু জুম করে দেখাই। তুমি এখন দেখতে পারতেছো ঘন সাইটোপ্লাজম, এবং কোষগুলো জীবিত। তাহলে কোষের বৈশিষ্ট্যগুলো আমি বলি। নাম্বার 1, বিভাজিত হয় এই টিস্যুর কোষগুলা, তাহলে বিভাজিত হয়। 2 নাম্বার, আন্ত সরি আন্তঃকোষীয় ফাঁক নেই, আন্তঃকোষীয় ফাঁক নেই, জীবিত, ঘন সাইটোপ্লাজম, ঘন সাইটোপ্লাজম, বড় নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস। ঠিক আছে, বড় নিউক্লিয়াস। কোষগুলো সমান আকৃতির, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কোষগুলো সম আকৃতির, কোষগুলো সম আকৃতির, এই কথাটা জানতে হবে। বর্জ্য থাকে না, কোষের ভিতরে কোনো বর্জ্য থাকে না, বর্জ্য থাকে না, কোষের ভিতরে কোনো ময়লা থাকে না, এবং বিপাকীয় হার বেশি। মানে ওই যে সালোক সংশ্লেষণ, শ্বসন, এগুলোকে বলে বিপাক, বিপাক, এই বিপাকীয় হার বেশি। তোমরাই বলো, এই কোষগুলা বিভাজিত হবে, তাহলে বিভাজিত হতে গেলে, একটা থেকে দুইটা হতে গেলে অনেক শক্তি লাগবে না? শক্তি ছাড়া হবে? শক্তি তো অনেক লাগবে। আর শক্তি করতে গেলে কি করতে হবে, অনেক বেশি শ্বসন করতে হবে। শ্বসন প্রক্রিয়ায় কি হয়, নিউক্লিয়ার শক্তি তৈরি হয়। তাহলে এগুলোই তো বিপাক বলে, তাহলে বিপাকের হার এখানে বেশি থাকবে, কারণ অনেক বেশি শক্তি তৈরি করতে হবে। তো এই হচ্ছে আমার ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। আর এর উল্টাই হচ্ছে স্থায়ী টিস্যু। আমি আগে যেই জিনিসগুলো আঁকাইছিলাম, আগে যে কোষটা আঁকাইছিলাম, আগে যে টিস্যুগুলো আঁকাইছিলাম, দেখো এখানে কিন্তু কি নাই, এখানে এগুলা কিন্তু মোটামুটি জীবিত না। এখানে নিউক্লিয়াস গুলো যদি অনেক বড় বড় মনে হচ্ছে, আমার উচিত ছিল নিউক্লিয়াস গুলো ছোট করে দেওয়া, লাল লাল গুলা। নিউক্লিয়াস অনেক সময় থাকেও না। দেখো কোষ প্রাচীর এগুলো অনেক পুরু হবে, এগুলো কোষ প্রাচীর আরো পুরু হবে, মানে এর বাইরে আরো পুরু থাকবে কোষ প্রাচীর গুলা। ঠিক আছে, কোষ প্রাচীর আরো পুরু থাকবে, এরকম পুরু পুরু হবে, অনেক ঘন হবে। এবং কোষের মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক থাকবে, মানে দুইটা কোষের মাঝখানে কি থাকবে, ফাঁকা থাকবে। তোমরা নিজেরাই খেয়াল করে দেখো, এই যে এই দেখো কোষের মাঝখানে ফাঁকা, তারপরে এই যে ফাঁকা, এই যে ফাঁকা, এই যে ফাঁকা। হ্যাঁ, আন্তঃকোষীয় কি থাকবে, ফাঁক থাকবে। এইসব কোষের সালোক সংশ্লেষণ তেমন হয়ই না, সসই হয় না বললেই চলে। তার মানে এইসব কোষের কি বিপাকীয় হার কম, বিপাকীয় হার কম, এবং এগুলো বিভাজিত হয় না। এগুলোর মধ্যে মাইটোসিস মিওসিস তেমন একটা হয় না। এই জন্য এগুলো কি টিস্যু, এই জন্য এগুলা ভাজক টিস্যু।
এই স্থায়ী টিস্যু, আমি বারবার উল্টা বলতেছি, এই জন্য এগুলো কি টিস্যু? স্থায়ী টিস্যু। তাহলে ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য, এটাকে উল্টে দিলে আমরা কি পাবো? এটাকে উল্টে দিলে আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য পেয়ে যাব। তবে একটা কথা মনে রাখবা, মাঝে মাঝে হঠাৎ করে স্থায়ী টিস্যু বিভাজিত হওয়া শুরু করে, মানে হঠাৎ করে আবার স্থায়ী টিস্যু ভাজক টিস্যু হয়ে যেতে পারে, এটা কখনোই আমরা দেখবো। তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম একটা কোষ যখন প্রথমে বিভাজিত হয় তখন সে ভাজক কোষ, এবং তার দ্বারা তৈরি টিস্যু হচ্ছে ভাজক টিস্যু। এখন তুমি বলো, একটা পাতা যখন পর্যাপ্ত পরিমাণ বড় হয় তখন কি আর সেই পাতাটা আর বড় হয়? একটা নির্দিষ্ট বয়সের পর কি পাতাটা আর বড় হয়? একটা সময় পাতাটা মারা যায় না? মারা যায়। তার মানে কি, পাতাটা ছোট থাকা অবস্থায় অনেক বেশি বিভাজিত হবে, তার মানে সেগুলো তখন ভাজক টিস্যু। কারণ যখন যথেষ্ট বড় হয়ে যায় তখন কি সেই পাতা বড় হয়? আর হয় না। তার মানে ভাজক টিস্যু আবার কি হয়ে যায়? স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে যায়, তাই না? আমাদের কথা চিন্তা করো, আমরা কি সবসময় বড় হই? একটা বয়সে আসার পরে কিন্তু আমাদের হাইট আর বাড়ে না। তেমনি উদ্ভিদও একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে উদ্ভিদের সেই কোষগুলো বিভাজিত হয় না। তার মানে কি, সেই কোষগুলো কি টিস্যুতে পরিণত হয়? সেই টিস্যুটা স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে যায়। তার মানে ভাজক টিস্যু কিসে পরিণত হতে পারে? স্থায়ী টিস্যুতে পরিণত হতে পারে। তাহলে এটা আমি নিচে লিখি, মানে পরিণত হতে পারে মানে পরিণত অবশ্যই হয়। ভাজক টিস্যু স্থায়ী টিস্যুতে পরিণত হয়। ভাজক টিস্যু স্থায়ী টিস্যুতে পরিণত হয়, এটা সত্য কথা, আমরা সবাই দেখছি। পাতা একটা সময় বড় হয় না। কারণ আমি আরেকটা চিত্র আঁকাবো, এটা দেখলে তোমাদের আরেকটা ধারণা ক্লিয়ার হবে। আমাকে একটু সময় দাও। লাল রং, ধরো এটা একটা গাছের কাণ্ড, যদি আমি খয়েরি রং দিয়ে আঁকানো দরকার ছিল, এটা খয়েরি রং তো পাচ্ছি না, এই জন্য আমি এটাকে লাল দিয়ে আঁকাই। গাছের গুড়ি আমি কাটছি, হ্যাঁ, গাছের গুড়ি আমি কাটছি। তো এটা হচ্ছে গাছের বাকল বা গাছের গুড়ি, আমি কাটছি বলতে এটা ধরো একটা গাছের কাটা অংশ। তাহলে এটা তো গাছের বাকল, বাকল কি আর সেভাবে বড় হয়? বাকল তো সেভাবে বড় হয় না। তাহলে এটা বলো তো তোমরা কি, এটা ভাজক টিস্যু না স্থায়ী টিস্যু? এটা ভাজক, এটা ভাজক টিস্যু না স্থায়ী টিস্যু? তোমাকে চেটে বলো তো একটু। এই চারদিকে যে টিস্যু গুলো, ভাজক না স্থায়ী? ধরো এটা আর বড় হচ্ছে না, এতদিন এটা ভাজক ছিল, বাট এখন এটা বড় হচ্ছে না, তার মানে এটা কি টিস্যু? স্থায়ী টিস্যু, কারণ এটা বড় হচ্ছে না। এরকম আমরা দেখি না অনেক গাছ। আবার আমরা একটা জিনিস খেয়াল করি, একটা জিনিস মাঝে মাঝে হয়, দেখো, সেটা হচ্ছে হঠাৎ করে, হঠাৎ করে, দেখছো কিনা জানি না, সবাই তো দেখার কথা, হঠাৎ করে এখান থেকে কি হয়? হঠাৎ করে কুড়ি গজায়, মানে কি, নতুন পাতা হয়, হয় না? হয়, হঠাৎ করে নতুন পাতা হয়, দেখছো কিনা? এবং সে ডালটা হঠাৎ আরো বড় হতে থাকে, এরকম বড় হতে থাকে, এবং এখান থেকে একটা ডাল গজায় যায়, এরকম হয়েছে না? হওয়ার তো কথা, তোমার তো দেখার কথা। তার মানে এটা কি হলো বলো তো আসলে? ঘটনাটা কি ঘটলো তাইলে? যেখান থেকে তৈরি হয়েছে, যে জায়গা থেকে তৈরি হয়েছে, সেটা তো এতদিন, এতদিন তো কি ছিল? স্থায়ী স্থায়ী ছিল। একটা সময় ভাজক ছিল, পরে অনেকদিন ধরে বিভাজিত হয় নাই। এটা তো এখন কি হয়ে গেছে? স্থায়ী হয়ে গেছে। স্থায়ী থেকে আবার কি হইলো? গাছের ডাল হইলো। ডাল থেকে আমি এখন কি পাইলাম? পাতা পাইলাম। তাহলে এটা আবার স্থায়ী হয়ে গেছে, তাই না? এই ভাজক হয়ে গেছে। আমি আজকে খালি উল্টা বলতেছি। তাহলে স্থায়ী টিস্যু আবার কি হতে পারে? ভাজকে পরিণত হতে পারে। বাহ, সুন্দরই হয়েছে, আমার নিজেরই দেখে ভালো লাগতেছে। ভাজক, স্থায়ী টিস্যু আবার কি হয়ে যেতে পারে? ভাজক টিস্যু হয়ে যেতে পারে। তাহলে এটাই আমি বলার জন্য আমি আসলে চিত্র আঁকাইছি। তাহলে স্থায়ী টিস্যু থেকে আবার নতুন করে ভাজক টিস্যু তৈরি হতে পারে, যদি ইচ্ছা হয় গাছের। ওকে। একজন জিজ্ঞেস করছে মেরিস্টেম কি? ওই ভাজক টিস্যুকে ইংলিশে মেরিস্টেম বলে। শান্ত বলছে ভাজক টিস্যু খাদ্য সঞ্চয় করে রাখে না, তাহলে অতিরিক্ত খাদ্য কোথায় সঞ্চিত থাকে? যখনই তার মনে হয় যে তার আবার বিভাজন করার সময় আসছে,
তখন অটোমেটিক সে খাদ্য সঞ্চয় করা শুরু করে দেয়, অটোমেটিক তার মধ্যে এটা শুরু হয়ে যায়, ন্যাচারাল প্রসেস। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম বাজক টিস্যু সাইড টিস্যুতে পরিণত হতে পারে। আজকের স্কিনটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে, তাই না? আমার নিজেরই ভালো লাগতেছে দেখে, আমার নিজেরই ভালো লাগতেছে দেখে, আজকেরটা অনেক সুন্দর লাগতেছে। তো এই পর্যন্ত কি তোমাদের ক্লিয়ার আছে কিনা, আমি এতক্ষণ যা যা পড়াইলাম এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা জানার জন্য আমি তোমাদের কাছে এখন একটা কোশ্চেন করব, তোমরা ভোট দিবা। একদম বেসিক কমন সেন্স বুঝাইছি, কোনো কঠিন কিছু বুঝাই নাই। সবাই ভোট দাও। আচ্ছা, যারা যারা বোঝো নাই, আমি পড়াইছি ক্লাস করছে তাও বোঝে নাই, লেটে আসলে ওরা কিছু করার নাই। এখানে আমি দেখতেছি 3 জন বলছে বোঝে নাই, তারা হাত তোলো তো, হাত তোলো, তোমাদের কাছে কোশ্চেন নেই, কি কি বোঝো নাই। লেটে আসলে কিছু করার নাই, তোমরা পরে ভিডিও দেখে নিবা। সাদমান, হ্যাঁ, সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের মধ্যে একটু পার্থক্যটা বলতেন। কোষ প্রাচীরের ভিতরে থাকে কি, মানে কোষ প্রাচীরের ভিতরে যা থাকে পুরোটাই প্রোটোপ্লাজম, তার মানে এখানে নিউক্লিয়াসটাও পড়বে। তুমি নিউক্লিয়াসকে যদি বাদ দিয়ে দাও তাহলে যেরূপ থাকবে ওটা সাইটোপ্লাজম। আচ্ছা, সাইটোপ্লাজমে আপনার নিউক্লিয়াস আর কোষ প্রাচীর এই দুইটাই বাদ দিতে হবে কোষ না? প্রাচীর, হ্যাঁ হ্যাঁ, কোষ প্রাচীর তো সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম কোনটারই অংশ না, কোষ প্রাচীর তো জড় বস্তু, এটা তো কোষের একটা অংশ না ও আচ্ছা ধরলেও চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তার মানে মোটামুটি সবাই বুঝছে। এখন আমরা একটু এই ভাজক টিস্যুর প্রকার ভেদে যাব, ভাজক টিস্যু কয় প্রকার এখানে যাব। আজকে সত্যি আমার নিজেরও ভালো লাগতেছে, স্কিনটা দেখে অনেক অনেক সুন্দর লাগতেছে দেখে, আসলে কালারফুল লাগতেছে। তাহলে এবার আমি চলে যাব ভাজক টিস্যু যেগুলা পড়লাম আমরা, সেই ভাজক টিস্যুর প্রকার ভেদে যাব আমরা। আমি স্কিনটাকে আবার 100% করে নিই। জুমটাকে 100% করে নিলাম। তাহলে আমরা এখন এখানে প্রকারভেদ পড়বো, ভাজক টিস্যুর প্রকারভেদ 4 রকমের পাবো, মানে প্রকারভেদ বলতে শ্রেণীবিন্যাস আর কি, শ্রেণীবিন্যাস পড়বো, ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস। আমরা এই শ্রেণীবিন্যাসটা আমরা 4 ভাগে করতে পারি। কয় ভাগে করতে পারি? 4 ভাগে করতে পারি। এক, উৎপত্তি অনুসারে। কি অনুসারে? উৎপত্তি অনুসারে, মানে এই টিস্যুটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে, উৎপত্তি অনুসারে টিস্যুটা কোন জায়গা থেকে তৈরি হয়েছে তার উপর ভিত্তি করে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। ঠিক আছে, আমরা শ্রেণীবিন্যাস করতে পারি এই টিস্যুটা অবস্থান কোথায়, তাহলে অবস্থান অনুসারে, মানে কোথায় আছে টিস্যুটা, মাটির নিচে না মাটির উপরে, দুটো টিস্যুর মাঝখানে, নাকি বাইরে না ভিতরে, আমরা অবস্থান অনুসারে শ্রেণীবিন্যাস করতে পারি। আমরা শ্রেণীবিন্যাস করতে পারি কোষ বিভাজনের তল অনুসারে, কোষ বিভাজন তল, কোষ বিভাজন তল অনুসারে। কোষ বিভাজন তল মানে কি, কোষটা এক তলে ভাগ হচ্ছে না 2 তলে ভাগ হচ্ছে, যেহেতু এটা বিভাজিত হয় কোষ, সুতরাং এটা এক তলে হচ্ছে না 2 তলে হচ্ছে না বহু তলে হচ্ছে, এটা আমাদের জানতে হবে। আর লাস্টে হচ্ছে কাজ অনুসারে, এক একটার এক এক রকমের কাজ আছে, বুঝছো, এক একটা এক এক রকম কাজ করে। কেউ ধরো গাছের বাকল তৈরি করে, কেউ গাছের পরিবহন তন্ত্র তৈরি করে, কেউ গাছের কাঠ তৈরি করে, কেউ গাছের বডি তৈরি করে। যেমন আমাদের বিল্ডিং এর তো অনেক কিছু থাকে, আমাদের বিল্ডিং এর বাইরে থাকে রং আর ওয়াল, বিল্ডিং এর ভিতরে থাকে ইট, আবার বিল্ডিং এর ভিতরে পাইপ লাইন থাকে, পানির লাইন, গ্যাসের লাইন। ঠিক আছে, তো এটা কোনটা কি কাজ করে? পাইপ লাইন হচ্ছে সারা বা বিল্ডিং এর মধ্যে পানি দেয়, তাহলে এটা একটা কাজ। রড কি করে? পুরো বিল্ডিংটাকে রড আর ইট সাপোর্ট দিয়ে রাখে, তাহলে এটা একটা কাজ। বাইরের রং কি করে? বাইরের রং উদ্ভিদটাকে সুন্দর করে, মানে বিল্ডিংটাকে দেখতে সুন্দর করে, এটা একটা কাজ। তো এইভাবে আমরা পড়বো। ঠিক আছে, তাহলে আমরা
এই 4টা ধাপে পড়বো, প্রত্যেকটা ধাপে আবার 3 জন করে আছে। প্রত্যেকটা ধাপে কয়জন করে আছে? 3 জন করে আছে। যেমন উৎপত্তি অনুসারে যদি আমি বলি, আমি এটাকে একটু মোটা করে নিই। উৎপত্তি অনুসারে আমি 3 রকমের পাবো। আগে নামগুলো আমি বলি, পরে তোমাদের সবগুলো দেখাবো। উৎপত্তি অনুসারে আমি কয় রকমের পাবো? 3 রকমের পাবো। সেটা কি? প্রথমটা হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভ মানে যেখান থেকে আরম্ভ হয়, কোষটা যেখান থেকে বিভাজন করা শুরু করে, সেটা হচ্ছে প্রারম্ভিক। তারপরে হচ্ছে প্রাথমিক ভাজক টিস্যু। প্রাথমিক ভাজক টিস্যু কি? একটা উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, অর্থাৎ সে লম্বা হয়, তার মূলও কিন্তু লম্বা হয়। যেই সব জায়গায় লম্বা হয় সেই সব জায়গায় প্রাথমিক ভাজক টিস্যু থাকে। ঠিক আছে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। একটা হচ্ছে সেকেন্ডারি, একটু আগে আমি বললাম না, স্থায়ী টিস্যু হয়ে গেছে, সেখান থেকে আবার বিভাজন হওয়া শুরু করতে পারে। আচ্ছা, আমি তোমাদের দেখাই কোনটা কি। দেখো, এটা একটা গাছের গুড়ি যেখান থেকে নতুন ডাল তৈরি হচ্ছে। ঠিক আছে। এখন এটা তো একটা সময় কি ছিল? ছোট্ট একটা বীজ ছিল। যেমন আমি যদি আঁকাই, আমাকে অন্যটা কালার নিতে হবে। আমি এই কালার নিলাম, শিমের বীজই। শিমের বীজ বোঝানোর জন্য এটা ধরো একটা শিমের বীজ। হ্যাঁ, এই শিমের বীজটা হঠাৎ করে ধরো অঙ্কুরিত হইলো। অঙ্কুরিত মানে কি? এখান থেকে নতুন একটা পাতা বের হইলো, কচি কচি পাতা। হ্যাঁ, নতুন কচি কচি পাতা তৈরি হইলো। এবং অবভিয়াসলি এর কি থাকবে? এর মূল থাকবে। তাহলে নিচের দিকে আমি মূল দিয়ে দিই, মাটির নিচে যাচ্ছে, মোটা করে দিই, যাচ্ছে। এরকমই তো থাকে, তাই না? নতুন যখন অঙ্কুরিত হয় এরকমই তো থাকে। তাহলে দেখো, এই বিভাজনটা শুরু হইলো কোথা থেকে? এই ভিতর থেকে, কিন্তু টিস্যু থেকে, এই বীজ থেকে, বীজের ভিতর থেকে কিন্তু এই বিভাজনটা শুরু হয়েছে। যেখান থেকে প্রথম বিভাজন শুরু হয়, যেখান থেকে প্রথম বিভাজন শুরু হয় সেটাকে বলা হয় প্রারম্ভিক ভাজক টিস্যু। যেখান থেকে শুরু হবে এটাই হচ্ছে কি? প্রারম্ভিক, আরম্ভ। প্রারম্ভ মানে প্রথম আরম্ভ, আরম্ভ মানে শুরু। এরপরে দেখো, গাছের পাতাগুলা কিন্তু এখন বড় হবে, তাই না? গাছের পাতাগুলো এখন বড় হবে। তাহলে পাতা বড় হওয়াটাকে বলা হয় প্রাথমিক, মানে গাছের পাতাও বড় হবে, গাছের মূলও বড় হবে, তাই না? মূল নিচের দিকে বড় হইতে হইতে যাবে, আর পাতা উপর দিকে বড় হইতে হইতে যাবে। এগুলাকে বলা প্রাথমিক। এগুলাকে বলা হয় কি? প্রাথমিক। ওকে। এখন দেখো, এই যে গাছের গুড়িটা, গাছটা অনেক বড় হয়েছে, গাছের গুড়ি তৈরি হয়েছে। এই গাছের গুড়িটা ধরো এখন আর কোনো বিভাজন করতেছে না, হঠাৎ করে বিভাজন করা শুরু করলো। হঠাৎ করে বিভাজন করা শুরু করলো। তাইলে এইখানে যে কোষগুলো আছে, সরি মুছে ফেলছি কেমনে, জাস্ট এ মিনিট, আমি রাবার দিয়ে এটাকে একদম মুছে ফেলছি। ঠিক করে ফেলা যাবে, টেনশনে কিছু নাই। ওকে, আর সবুজ রং দিয়ে আমি এটাকে দিয়ে দিই। ওকে। যেখান থেকে এই কোষ বিভাজনটা আরম্ভ হয়েছে, আবার মানে যেখান থেকে এই স্থায়ী টিস্যু থেকে আবার বিভাজন শুরু হয়েছে, এটাকে বলবো সেকেন্ডারি। সেকেন্ডারি কি? যদি যদি কোষটা এমন হয় যে আগে স্থায়ী ছিল, এখন আবার বিভাজন হওয়া শুরু করছে, তখন সেটাকে বলবো সেকেন্ডারি। তাহলে এই হচ্ছে কি? এইগুলা হচ্ছে উৎপত্তি অনুসারে। এগুলো হচ্ছে উৎপত্তি অনুসারে, কোষটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, টিস্যুটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, সেটা। প্রাথমিক, একজন বলছে প্রাথমিকটা আরেকবার বলেন। প্রাথমিক মানে হচ্ছে যেখান থেকে শুরু হয়, যেটা বড় হয়, সরি, যেটা বড় হয়, যেটা বড় হয় সেটা হচ্ছে প্রাথমিক। যেমন গাছের পাতা বড় হচ্ছে, এটা প্রাথমিক। গাছের মূল বড় হচ্ছে, এটা প্রাথমিক। আর সেকেন্ডারি কোনটা? সেকেন্ডারি হচ্ছে স্থায়ী হয়ে গেছে, এখান থেকে যদি আবার বিভাজন শুরু হয় তাহলে সেটা হচ্ছে সেকেন্ডারি। গেল। এবার আসি, এবার আসি অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে আবার 3 রকমের। একজন প্রশ্ন করছে পাতার কুড়ি কি? নতুন কচি পাতা যেটা শুরু হয় ওই কচি পাতাটাকে কুড়ি বলে, কুড়ি। আচ্ছা, অবস্থান অনুসারে, অবস্থান মানে হচ্ছে কোথায় আছে সেটা অনুসারে। অবস্থান মানে হচ্ছে কোষটা কোথায়, এটা আবার 3 রকমের। শীর্ষস্থ। আচ্ছা, এটাকে অন্য একটা কালার দিয়ে দেখাইলে ভালো হতো না? অন্য একটা কালার ইউজ করি আমি, দাঁড়াও।
তাহলে এখানে আমি পাবো প্রথমে শীর্ষস্থ ভাজক টিস্যু। শীর্ষস্থ, এটা কি বলবো, টেনশনের কিছু নাই, শীর্ষস্থ। 2 নম্বরে আমরা পাবো পার্শ্বীয়, পার্শ্বীয়। আর 3 নম্বরে পাবো আমরা নিবেশিত, নিবেশিত। কোনটা কি চলো দেখাই। শীর্ষস্থ মানে তো বুঝছোই, আগেই বলছি, এটা যেটা প্রাথমিক ছিল সেটাই শীর্ষস্থ। এই দেখো, এই যে গাছের যে মূল, এই মূলটা কি বাড়বে না, একদম শীর্ষের দিকে কিন্তু বাড়বে, পাতাও কিন্তু শীর্ষের দিকে বাড়বে, মানে চূড়ার দিকে বাড়বে। এটা হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যু, যেটার কারণে গাছ লম্বা হয়, গাছ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। তাহলে শীর্ষস্তর প্রাথমিক একই, শীর্ষস্তর প্রাথমিক কি একই, যেটার কারণে গাছের পাতা বড় হবে, যেটার কারণে গাছ বড় হবে, সেটা হচ্ছে শীর্ষস্থ। আর গাছ সবসময় শীর্ষের দিকে বড় হয়, ওকে, মানে মাথার দিকে। শীর্ষ মানে কি মাথা, মানে একদম চূড়া। সেটা পত্র শীর্ষ হইতে পারে, সেটা মূল শীর্ষ হইতে পারে, পাতারও শীর্ষ হইতে পারে, মূলেরও শীর্ষ হইতে পারে, সেটা যেটাই হোক। পার্শ্বীয় মানে কি গাছ কিন্তু সাইড দিকেও বড় হয়, তাই না? গাছ কিন্তু দুই সাইডেই বড় হয়, তাহলে কি হইতো, সব কঞ্চির মতো হইতো, বাঁশের মতো হইতো, গেলে একদিকে লম্বা হয়। বাঁশের কিন্তু পার্শ্বীয় বিভাজনের থেকে শীর্ষীয় বিভাজন বেশি। এর কারণে বাঁশ গাছ কি হয়, মোটার থেকে লম্বা বড় হয়। বাঁশ গাছ কি মোটা বেশি না লম্বা বেশি, কোনটা? বাঁশ গাছ মোটা বেশি না লম্বা বেশি? জানোই তো তোমরা, বাঁশ গাছ লম্বা বেশি। তাই কি বাঁশ গাছের শীর্ষস্থ বিভাজন বেশি হয়, পার্শ্বীয় বিভাজন কম হয়। পার্শ্বীয় বিভাজন যদি একদম কম না হইতো তাহলে ঘাসের মতো হইতো, ঘাসের পার্শ্বীয় বিভাজন একদম কম হয়, এই জন্য ঘাস একদম লম্বাই হতে থাকে, কিন্তু সাইডে মোটা হয় না। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে লম্বায় বড় হইলে শীর্ষস্থ, আর মোটায় বড় হইলে হ্যালো, আই কথা শোনে আমার? কেউ তো কোনো রেসপন্সই করে না। কি সব কি ক্লাস ফেলায় রেখে কি চ্যাট করা শুরু করছে নাকি? আচ্ছা এখন ঠিক আছে, মাঝখানে একটু কথায় সমস্যা হয়েছিল। আচ্ছা কোন পর্যন্ত শোনা গেছিল বলো তো একটু একবার, কোন পর্যন্ত বলছিলাম? নিবেশিত শুরু করব? নিবেশিত কি শুরু করব? হ্যাঁ, নিবেশিত শুরু করব। নিবেশিত শুরু করব, তাহলে চলো এটা তোমাদের একটু দেখাই, এটা তোমার এভাবে না দেখলে বুঝবা না। নিবেশিত বাজক টিস্যুটাকে তোমাদেরকে একটু রিয়েলি দেখাই, যেটাকে আমরা বলি ইন্টার ক্যালারি। এটাকে ইংলিশে বলা হয় ইন্টার ক্যালারি মেরিস্টেম। ইন্টার ক্যালারি মেরিস্টেম, মেরিস্টেম মানে ভাজক টিস্যু, ইন্টার ক্যালারি মেরিস্টেম। এটা বেস্ট এক্সাম্পল হতে পারে এটা, আখ গাছে এটা আমরা বেশি দেখি। এটা কি আখ না, দেখতে পারতেছো? নেট থেকে দেখতে পারতেছো? নেট থেকে দেখতে পারতেছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আমি ইমেজটাকে ধরো সেভ করে নি, একটু সময় নিতেছি। আচ্ছা ইমেজটা আসতেছে না, যাই হোক দরকার নেই। পাচ্ছি না ইয়ে করতে, আচ্ছা আমি এখান থেকেই বুঝাই, সমস্যা কি। আচ্ছা, এটা আখ বা বাঁশও হইতে পারে, আখ আর বাঁশ একই টাইপের, এখান থেকেই বুঝাই। হ্যাঁ, তুমি একটু খেয়াল করে দেখো, আমরা আখের ক্ষেত্রেও দেখছি, বাঁশের ক্ষেত্রেও দেখছি সেম জিনিস, সেম ফর অল। সেটা হচ্ছে এই মাঝখানের এই জায়গাটা কিন্তু অনেক মোটা থাকে, তাই না? আখের কি মাঝখানের এই জায়গাটা আমরা খাই?
এরকম কিন্তু কম্পার্টমেন্ট ভাগ করা থাকে, বাসেও কিন্তু এরকম থাকে, এরকম কিন্তু থাকে, থাকে না? এখন কেউ যদি জীবনে বাস না দেখে থাকো তাহলে আর কি বলবো। হ্যাঁ, তারপর আখ যদি কেউ খেয়ে না থাকো তাহলে তোর কিছু বলার নাই। হ্যাঁ, তো বাস তো খাইছে মনে হয় জীবনে সবাই, আখও খাইছে বাসও খাইছে, আমি তো জীবনে কত বাস খাইলাম। বাসের জীবন, জীবন বাসময়। ঠিক আছে, যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে আছে জীবনের শ্বাস, ততদিন খেতে হবে বাস। ঠিক আছে, যতদিন দেহে থাকবে প্রাণ ততদিন গেয়ে যাবো এই বাঁশের গান। তো যাই হোক, তো এই বাঁশের মাঝখানে এই জায়গাটা কিন্তু শক্ত থাকে, আখেও থাকে। এইটা হচ্ছে এইটা হচ্ছে একটা স্থায়ী টিস্যু। এটা সহজে ভাগ হয় না তেমন একটা, একটা পর্যায়ে যে ভাগ হওয়া একদম বন্ধ করে দেয়, বা খুব অল্প হয়। ঠিক আছে, খুব অল্প হয়, এগুলা বিভাজন অনেক অল্প হয়। হয় না বললে ভুল হবে, স্থায়ী, এগুলাকে আমি স্থায়ী টিস্যু বলতে পারি, এই কর্নারের জায়গাগুলাকে। এগুলা বিভাজন অনেক অল্প হয় এবং হয়ই না, এই জন্য স্থায়ী টিস্যু ধরলাম। কিন্তু কিন্তু ভাইয়া মাঝখানের যে জায়গাটা, এটা কি হয়? এই জায়গাটা কিন্তু বিভাজিত হয়, তাই না? তাহলে এগুলো হচ্ছে ভাজক টিস্যু, কোনো সন্দেহ নাই, এগুলোকে আমি কি বলতে পারি? ভাজক টিস্যু বলতে পারি, ভাজক টিস্যু বলতে পারি। এবং এই ভাজক টিস্যুটা দুইটা স্থায়ী টিস্যু দিয়ে কি করা? মোড়ানো বা নিবেশিত করা। নিবেশিত করা মানে কি? ঘিরে ধরা। তাহলে এই যে ভিতরে ভাজক টিস্যুটা দুই দিক থেকে স্থায়ী টিস্যু দিয়ে ঘিরে ধরা হয়েছে, এটাকে বলা হয় নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টার ক্যালোরি। ঠিক আছে, ইন্টার ক্যালোরি। বুঝতে পারলাম? ক্লিয়ার কিনা? এতক্ষণ যা যা পড়াইছি এটুক বুঝছি কিনা এটার জন্য এখন জানার জন্য তোমাদের একটা পোল নিব। এতক্ষণ যা যা পড়াইছি এই উৎপত্তি অনুসারে আর হচ্ছে অবস্থান অনুসারে। উৎপত্তি অনুসারে অবস্থান অনুসারে ক্লিয়ার কিনা একটু ভোট দাও। তোমরা তো কিপটা কেন রে ভাই? ফুলাপান ক্লাস বাদ দিয়া চ্যাট করে। উদ্বাসে সেদিন ক্লাস নিতে গেলাম, ওরে আল্লাহ, ঠিক আছে, ও মানে জানেই না কি পড়াচ্ছি আমরা। আচ্ছা, একজন বলছে বোঝে নাই, সে কে? সাদমান, বল ভাই। সাদমান, মাইক্রোফোন অফ হ্যাঁ অন। আমি না ভাই, ভাই হ্যাঁ, আমি না, আমি আমি বুঝছি ভাই, আমি ইয়েস দিছি। ও তোমার হাত তোলা, ও তুমি আচ্ছা, এটা ভুলে হয়তো। তুমি হাত উঁচায় রাখছিলে, এই জন্য তোমার জিগাইছি। তাহলে গেল। তাহলে আমি কি পার্শ্বীয় বলছি? পার্শ্বীয় বাচক টিস্যু বলছি না? পার্শ্বীয় বাচক টিস্যু বলছি তো মনে হয়, যেগুলো সাইডে বৃদ্ধি পায়, যেটা কারণে গাছ কি হয়, সাইডে বৃদ্ধি পায়, এটাকে বলে পার্শ্বীয় বাচক টিস্যু। দেখাই দিই দাঁড়াও, দেখানোর কি আছে আসলে, তো ইজি, ক্লিয়ার করি দাঁড়াও আগে। পার্শ্বীয় বাচক টিস্যু বলছি, ল্যাটারাল মেরিস্টেম বলে ওটাকে, LATERAL, ল্যাটারাল মানে পার্শ্বীয়। থ্রিডি নাই তো কি হয়েছে, আমার কাছে তো নেট তো আছে, তাই না? নেট দিয়ে দেখাইতে পারি। কোনটা দেখাবো? আচ্ছা, এটা একটু দেখাই, এটা একটু মজা লাগতেছে আমার, যদিও বুঝবা না। থাক, এটা পরে দেখাবো না, বুঝবা না আপাতত। আচ্ছা, এই ছবিটা কিন্তু খারাপ না, মানে যেটার কারণে গাছ সাইড দিয়ে বড় হয় এটাকে বলা হয় পার্শ্বীয়। তো তোমাদের বইয়ে যে এই চিত্রটা দিছে, এই চিত্রটা তোমাদের বইয়ে দিছে অ্যাপিকাল। অ্যাপিকাল মানে শীর্ষস্থ ভাজক টিস্যু। ঠিক আছে, ল্যাটারাল মানে পার্শ্বীয়, সাইডে বড় হবে। আর ইন্টার ক্যালোরি মানে হচ্ছে মাঝখানে, যেটা মাঝখানে দুটা স্থায়ী টিস্যু দিয়ে পরিবেষ্টিত, যেটা সেটা হচ্ছে ইন্টার ক্যালোরি বা নিবেশিত। তো মোটামুটি এই ছিল, এই, এছাড়া আর কিছু নাই। চলো এখন হোয়াইট বোর্ডে চলে যাই, মানে ব্ল্যাক বোর্ড। আমার তো হোয়াইট বোর্ড না, আমার তো ব্ল্যাক বোর্ড। আচ্ছা, কোনটা কোন জায়গায় পাওয়া যায় এগুলো কিন্তু মুখস্থ করতে হবে বই থেকে, এমসিকিউ দেখে দেখে। ওটা কিন্তু তোমাদের দায়িত্ব, যে শীর্ষস্থ কোথায়, পার্শ্বীয় কোথায়, এগুলো তোমাদের নিজেদের বই দেখে দেখে শিখতে হবে। এখন আমি চলে যাই কোষ বিভাজন তল অনুসারে, এটা খুব মজা, এটা আমার খুব ভালো লাগে। কোষ বিভাজন তল অনুসারে এটাও 3 রকমের। কি কি? কিছু কিছু হয় এক তলে হয়, এক তলে, এটাকে বলা হয় রিব ভাজক টিস্যু। রিব, রিব, রিব,
রিব মানে কি? বুকের যে হাড় এগুলাকে বলা হয় পরশুকা বা রিব, রিব ভাজক টিস্যু। আচ্ছা এই কালারটা কি দেখা যাচ্ছে? কেন জানি মনে হচ্ছে কালারটা একটু কম দেখা যায়। আচ্ছা লিখি লিখি যখন ফেলছি। আরেকটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। প্লেট, প্লেট মানে হচ্ছে যখন দুই তলে হয় তখন প্লেট। এক তলে হইলে লিপ, দুই তলে হইলে কি প্লেট। আর যখন বহুতলে হয়, অর্থাৎ বহুতল বলতে তো কিছু নয়, তিন তল, তিন তলে যখন হয় তখন সেটাকে বলে মাস। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় মাস। তাহলে তিন রকমের, এক তলে হইলে রিপ, দুই তলে হইলে প্লেট, আর তিন তলে হইলে মাস। এখন কোনটা কি তোমাদের চলো একটু দেখাই দিই, একটু ছবি দিয়ে দেখাই দিই। ছবিতে দেখাইলে তোমরা খুশি হয়ে যাও, আজকে তো 3D দেখাইতে পারতেছি না। রিবটা দিয়ে শুরু করি। রিব মানে কি? বুকের যে হাড় এগুলোকে রিব বলে বা পরশুকা বলে। আল্লাহ গো, এগুলো তো আরো কঠিন। আচ্ছা আমি মানুষের রিবটাকে তোমাদের দেখাই। হ্যাঁ, মানুষের রিবস দেখাই তাহলে তোমরা বুঝবা। আল্লাহ, আচ্ছা খালি উল্টাপাল্টা হচ্ছে। রিবস অফ হিউম্যান। আচ্ছা এই যে পাইছি, বুকের হাড্ডি, বুকের পাঁজন নিয়ে কত গান লেখা হয়েছে তাই না? এই বুকের যে হাড়গুলো এগুলোর নাম হচ্ছে রিব। এগুলো চিকন চিকন কিন্তু লম্বা লম্বা। তো এরকম লম্বা লম্বা যেসব কোষ বৃদ্ধি হয় এগুলোকে বলা হয় রিব। যেমন গাছের মূল দেখাই, রিবস অফ রুট দেখাই, তাহলে বুঝবা। অফ প্ল্যান্ট লিখতে হবে। আচ্ছা এটা তো একটা ভালো এক্সাম্পল হইতে পারে, এটা তো একটা ভালো এক্সাম্পল হতে পারে, আমি তো এটা ভাবিই নেই। এই ক্যাকটাসটা একটা ভালো এক্সাম্পল হইতে পারে, বা এই যে মূলটা একটা ভালো এক্সাম্পল হইতে পারে। তোমরা দেখতে পারতেছো মনে হয়, একটা ছবি ডান দিকে লোড হইলো, এটা দেখাই, এটা একটা ভালো এক্সাম্পল। দেখো, দেখা যায় একটা গাছের মূল, এই মূলগুলো দেখো সুতার মতো চিকন চিকন না? চিকন চিকন কিছু মূল, এগুলো হচ্ছে রিব। এগুলো হচ্ছে কি? রিব। অর্থাৎ এক তলে, এখানে তুমি দুই তল ভাগ করতে পারবে না, এটা তুমি দুই তল ভাগ করতে পারবে না, এটা হচ্ছে এক তল। তাহলে এগুলো হচ্ছে কি? রিব মেরিস্টেম বা রিব ভাজক টিস্যু। এগুলো কয় তলে হয়? এক তলে হয়। ঠিক আছে, এবং এর ফলে কি হয়? এর ফলে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, এর ফলে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়, লম্বা হয়। ঠিক আছে, লম্বা হয়। এবার তোমাদের প্লেটটা দেখাই। প্লেটটা একদমই ইজি, তোমরা দেখলে বুঝবা। গাছের পাতা, এটা তো একটা বেটার এক্সাম্পল, এর থেকে ভালো এক্সাম্পল আর কি হইতে পারে? এই যে গাছের পাতা, গাছের পাতার তল কয়টা বলো তো? মাথা কাটা একটু বলো তো, গাছের পাতার তল কয়টা? মাথা কাটায় বলো, গাছের পাতার তল কয়টা? এটা ফ্লোরে তুমি রাখতে পারবা, তাহলে অবশ্যই দুইটা তল। তাহলে যেহেতু দুই তলে হচ্ছে, সুতরাং এটা হচ্ছে প্লেট ভাজক টিস্যু। তাহলে গাছের পাতার যে ভাজক টিস্যু গুলো এগুলো প্লেট মেরিস্টেম। এবং এটা মনে রাখার টেকনিক আছে, কলা পাতায় একসময় খাইতে দিত, গ্রামে কলা পাতায় কি হইতো? খাইতে দিত অনুষ্ঠান হইলে, কলা পাতাটা তখন প্লেট হিসেবে কাজ করতো, তাই না? এবার মনে রাখবা, প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল কে? গাছের পাতা। প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল কে? গাছের পাতা। ওকে। আর হচ্ছে মাছ ভাজক টিস্যু, এটা যে কোনো জায়গায়। স্টেম অফ এ ট্রি, গাছের গুড়ি। কোনটা দেখানো যায়? কোনটাই না। ব্রোকেন স্টেম দিই, ব্রোকেন স্টেম। আচ্ছা এই তো হইছে, গাছটা একদম কাইটা ফেলাইছে একেবারে। হ্যাঁ, বোটানিক্যাল গার্ডেনে গেলে বাঁশঝাড়ের একটা পাশে দেখা যায় যে গাছ এরকম উপরায় পড়ে আছে, অর্ধেকটা গাছ, কিন্তু এই গাছটা সুন্দর করে সাজায় রাখছে, দেখতে ভালো লাগছিল। দেখো এই যে গাছের গুড়ি কাণ্ড এগুলো কিন্তু সব তলে বিভাজিত হয়, সব তলে বিভাজিত হয়। তো এটা হচ্ছে মাছ ভাজক টিস্যু। মাছ মানে গণহারে হয়। এটার ফলে গাছের কি বৃদ্ধি পায়? গাছের আয়তন বাড়ে। এটার ফলে গাছের আয়তন বাড়ে। তাহলে রিব ভাজক টিস্যু বিভাজনের ফলে দৈর্ঘ্য বাড়ে, মাছের ফলে ক্ষেত্রফলে বাড়ে, যেহেতু দুই তল তাহলে ক্ষেত্রফল, আর যেহেতু তিন তল মাছ তার মানে এটা হচ্ছে আয়তনে বাড়ে। তোমাদের হাসান স্যারের এটা একটু উল্টা পাল্টা বলছে। হ্যাঁ, তাহলে এক তলে হলে দৈর্ঘ্যে বাড়বে, দুই তলে হলে ক্ষেত্রফলে বাড়বে, আর তিন তলে হলে কি? আয়তনে বাড়বে। হ্যাঁ, তাহলে রিপ, মাস আর প্লেট শিখে ফেললাম। সব শেষে থাকলো কাজ অনুসারে। কাজ পড়লেই শেষ, এবং আজকের মতো শেষ। কাজ অনুসারে, তাহলে এটারে চলো পিঙ্ক কালার দিয়ে দেখাই, মেয়েরা খুশি হয়ে যাবে, যদি এটা ক্যাটকেটে মার্কা পিঙ্ক। আচ্ছা, কাজ অনুসারের মধ্যে প্রথম আছে প্রোটোডার্ম।
প্রোটোডার্ম, আগে লিখি কোনটা কি। প্রোটোডার্ম। 2 নম্বরে আছে হচ্ছে মেরিস্টেম। মেরিস্টেম, এটার নামও মেরিস্টেম বা গ্রাউন্ড মেরিস্টেম বলা হয় এটাকে, গ্রাউন্ড মেরিস্টেম। মেরিস্টেমের সাথে ব্র্যাকেট দিয়ে আমি গ্রাউন্ড লিখলাম, গ্রাউন্ড মেরিস্টেম। আর 3 নম্বরে লিখলাম প্রোক্যাম্বিয়াম। প্রো ক্যাম্বিয়াম, প্রো ক্যাম্বিয়াম। কোনটা কি আমি দেখাইতেছি তোমাদের, সমস্যা নেই, টেনশন নেই, কিছু নাই, আমি দেখাবো। তাহলে কি, প্রোটোডার্ম, মেরিস্টেম আর প্রোক্যাম্বিয়াম। আগের ধাপে একজন বলতেছে মাছ 3 তলে কেমনে হয়? 3 তলেই হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে 3টা তল, তাহলে 3 তল। আর তলই তো আছে আমাদের 3টা। আর ভাইয়া মাছ বুঝি নাই, মাছ মানে যেগুলো সব দিকে বিভাজিত হয়, এটাই হচ্ছে মাছ। অর্থাৎ উদ্ভিদের যেসব টিস্যু সব জায়গায় বিভাজিত হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, সেটা হচ্ছে মাছ। এর ফলে গাছের কাণ্ড মোটা হয়। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের পুরোটা দেখাবো। কি দেখাইতে পারি, আমি একটা চিত্র খুঁজতেছি, একটু সময় দাও। আচ্ছা আমি মনে হয় পেয়েও গেছি। ঝাপসা, এটাকে ইউজ করা যেতে পারে। আচ্ছা এটা ভালো, এই ছবিটাকে আমি এখন ইউজ করব। দেখো এই যে গাছ, এই গাছের তুমি খেয়াল করো, গাছের এই যে মাঝখানে একটা জায়গা, এই জায়গা থেকে কেটে এখানে দেখাইছে। এর মধ্যে ডি যেটা লেখা দেখতে পারতেছো, ডি, ডিটা হচ্ছে গাছের ত্বক, গাছের ত্বক তৈরি করে। ত্বক মানে হচ্ছে ডার্ম, ডার্মা মানে ত্বক, ডার্মা মানে কি ত্বক, লিখতেছি ডার্মা মানে ত্বক, এই জন্য বলে ডার্মাটোলজিস্ট, যারা হচ্ছে স্কিনের ডাক্তার। ডার্মা মানে ত্বক, তাহলে প্রোটোডার্ম যেগুলো হচ্ছে গাছের ত্বক তৈরি করবে। এবার দেখো যেগুলো জি লেখা, জি, যেটা জি লেখা, যে জি, এই জিটা হচ্ছে গ্রাউন্ড, গ্রাউন্ড মেরিস্টেম। এটা কি করে? গাছের কাণ্ড তৈরি করে, গাছের পুরো ভিতরে যে কাঠটা তৈরি করে, এটার জন্য নাম হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আর ভি যেটা লেখা, এটা হচ্ছে ভাস্কুলার, ভাস্কুলার বান্ডেল, ভাস্কুলার বান্ডেল। এটা হচ্ছে, এটা আরেক নাম হচ্ছে প্রোক্যাম্বিয়াম। এটা গাছের পরিবহন তন্ত্র তৈরি করে। পরিবহন তন্ত্র মানে কি? পরিবহন তন্ত্র মানে এটার ভিতর দিয়ে যে নীল নীল যেটা আছে, নীল নীল যেটা, এটার ভিতর দিয়ে গাছের পানি, গাছের খাবার পরিবাহিত হবে। বুঝছো? যেমন আমি বলছিলাম একটা বিল্ডিং এর বাইরে রং করতে হয়, তাহলে প্রোটোডার্মটা হচ্ছে রং। বিল্ডিং এর ভিতর ইট পাথর লাগে, তাহলে গ্রাউন্ড মেরিস্টেমটা হচ্ছে ইট পাথর। আর বিল্ডিং এর ভিতর পানির লাইন, গ্যাসের লাইন লাগে, এটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, যেটা কি করে? গ্যাসের লাইন, পানির লাইন তৈরি করে। ঠিক আছে, প্রোক্যাম্বিয়ামের মধ্যে জাইলেম ফ্লোয়েম থাকে। জাইলেম কি করে? পানি নিয়ে গাছের পাতায় যায়। আর ফ্লোয়েম কি করে? গাছের পাতায় যে খাবার তৈরি হয় সেটা চারিদিকে ছড়ায় দেয়। তাহলে এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডেল বা প্রোক্যাম্বিয়াম। বুঝছো? এই পার্ট এখন পর্যন্ত বুঝতে কাতে সমস্যা হয়েছে? তোমরা একটু ভোটে জানাও, সমস্যা হইতে পারে। লোক সংখ্যা এরকম কমে গেল কেন? অনেকে বোঝে নাই, যারা বোঝে নাই হাত তুলে ফেলো অলরেডি। 5 জন বোঝে নাই, 6 জন বোঝে নাই। সামি বলো ভাইয়া, কি বোঝো নাই? প্রোকেম্বিয়ামটা বুঝি নেই ভাইয়া। প্রোক্যাম্বিয়াম পুরোটাই বোঝো নাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, প্রোক্যাম্বিয়াম মানে হচ্ছে গাছের পরিবহন তন্ত্র তৈরি করে। গাছের কি মাটি থেকে পানি তোলা লাগবে না? লাগবে তো। হ্যাঁ গাছের খাবার তৈরি হবে, সেই খাবারটা কি শুধু পাতায় থাকলে হবে? চারিদিকে ছড়ায় দেওয়া লাগবে না? ছড়ায় দেওয়া লাগবে। হ্যাঁ। এইসব করার জন্য গাছের আছে জাইলেম আর ফ্লোয়েম। কি আছে? জাইলেম আর ফ্লোয়েম। জাইলেম পড়ছিলাম ফ্লোয়েম। কিন্তু 9-10 আমরা। জাইলেম মূল হ্যাঁ থেকে হ্যাঁ। পানি নিয়ে গাছের পাতায় যায়, খনিজ লবণ নিয়ে গাছের পাতায় যায়। গাছের পাতায় যে খাবারটা তৈরি হয়, সেই খাবারটা আবার চারিদিকে ছড়ায় দেয় ফ্লোয়েম। এটাই হচ্ছে প্রোক্যাম্বিয়াম, এদেরকে প্রোক্যাম্বিয়াম বলে। বুঝছো? মানে আচ্ছা, পরিবহন টিস্যুর বিভাজন। পরিবহন টিস্যু, হ্যাঁ পরিবহন টিস্যু তৈরি করে। পরিবহন টিস্যুর বিভাজন মানে একটা আচ্ছা ভাইয়া। জাইলেম আছে, আরো একটা জাইলেম তৈরি হবে। বুঝছো? আচ্ছা। এগুলাকে একসাথে ভাস্কুলার বান্ডেল বলে, জাইলেম আর ফ্লোয়েমকে একসাথে আর ভাস্কুলার। গ্রাউন্ড মেরিস্টেমটা
গাছের কি কাঠ শুধু তৈরি করে, মাঝখানের তলটাকে, গাছের কাঠ তৈরি করে, হ্যাঁ। মানে মাঝখানের তল যেটা আছে গাছের হ্যাঁ হ্যাঁ গুড়ির সেটাকে, হ্যাঁ, এগুলা তৈরি করে, রাইট। মানে বৃত্তের যেটা মাঝখানের জায়গায় সেটা। তুমি যে টেবিলে বসে আচ্ছা আছো, ওই ঠিক আছে ভাই। টেবিলটা তৈরি হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম দিয়ে। ওকে, হ্যাঁ ভাইয়া বুঝছি এখন। সাদমান হক বলো, প্রশ্ন করতে পারো। সাদমান হক, আনমিউট করে কোশ্চেন করো। ভাইয়া আপনার কি মাঝখানে নেট চলে গেছিল? না তো, সবাই তো ঠিক মতোই মানে ছিল। নেটে কি কোনো সমস্যা হয়েছিল ভাই আপনার? 30 সেকেন্ডের জন্য হয়েছিল, কথা শোনা যাচ্ছিল না। আচ্ছা, ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমারই সমস্যা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি ভিডিও আপলোড দিয়ে দিবেন না ভাই আবার? হ্যাঁ হ্যাঁ, দিব দিব। জয় সরকার বলো ভাই, জয় সরকার কি আজকেই প্রথম? ভাই প্রোটোটার্মটা ভাই আরেকবার। পোড়োডাম, তুমি কি আজকেই প্রথম ভাইয়া? জি ভাই আজকে প্রথম। আচ্ছা, ডার্মা মানে ত্বক, মনে রাখবা। ডার্মা মানে কি? ত্বক বা স্কিন। ডার্মাটোলজিস্ট বলে যে এইসব ডাক্তাররা স্কিন ত্বক নিয়ে কাজ করে, তাদেরকে ডার্মাটোলজিস্ট বলে। দেখবা অনেক শ্যাম্পুর অ্যাডে বলে, ডার্মাটোলজিস্টরা বলে ক্লিনিক প্লাস সব থেকে ভালো শ্যাম্পু। তো ডার্মা মানে ত্বক, তাহলে প্রোটোডার্ম হ্যাঁ। গাছের ত্বক তৈরি করবে, মানে গাছের বাকল তৈরি করবে। ও ভাই গাছের বাইরে একটা আবরণ থাকে না, যেমন ধরো লাল শাকের কথা চিন্তা করো, এত মোটা গাছে যাওয়ার দরকার নাই। লাল শাক বা পালং শাক, এইসব গাছের বাইরে আইস থাকে না, আইস, আইস গুলো তৈরি করবে হচ্ছে প্রোটোটার্ম। বুঝছি ভাই। ওকে, আবার নেট চলে গেছে তো তাই শুনতে পারছিলাম না। ও ঠিক আছে আচ্ছা বুঝছি। আচ্ছা, ওকে। আর কারো কোশ্চেন আছে? আমার তো এখানে বললো যে 7 জন বোঝে নাই, তো 7 জনের মধ্যে তো 3 জনে পাইলাম, বাকিরা কই? আচ্ছা, তার মানে আর কারো প্রবলেম নাই। শান্তর মনে হয় একটু প্রবলেম আছে, শান্ত বলো। ভাইয়া ক্যাম্বিয়ামের কাজ কি? প্রোক্যাম্বিয়াম একসাথে, প্রোক্যাম্বিয়াম জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে থাকে। একটা হচ্ছে ক্যাম্বিয়াম, এখানে একটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। হ্যাঁ, প্রোক্যাম্বিয়াম হচ্ছে পুরোটাকে বলে প্রোক্যাম্বিয়াম, আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। ওটা হচ্ছে এমসিকিউর জন্য লাগে ওইটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো মনে কোনো সমস্যা নাই? তাহলে আমরা একটা সামারি করি। আমরা ভাজক টিস্যু শ্রেণী বিভাগ পড়লাম। ভাজক টিস্যু শ্রেণী বিভাগের মধ্যে পড়লাম ভাজক টিস্যু হচ্ছে 3 ভাগে ভাগ করতে পারি: উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন কয় তলে হয় সেই অনুসারে, আর কাজ অনুসারে। উৎপত্তি অনুসারে পাইছিলাম 3 রকমের: প্রাথমিক, প্রারম্ভিক আর সেকেন্ডারি। অবস্থান অনুসারে পাইছিলাম 3 রকমের: শীর্ষস্থ, পার্শ্বীয় আর নিবেশিত। কোষ বিভাজন তল অনুসারে পাইছিলাম 3টা: একতল, 2 তল, 3 তল, রিপ, প্লেট, মাস। আর কাজ অনুসারে পাইলাম 3টা: স্কিন, ইট পাথর আর পাইপ, অর্থাৎ প্রোটোডাম, মেরিস্টেম আর প্রোক্যাম্বিয়াম। এখান থেকে এমসিকিউ থাকবে, এবং আজকে যা যা পড়লাম সব এমসিকিউর জন্য। ক্লিয়ার? আর কার কোনো প্রবলেম আছে? এখন হাত তুলে কোশ্চেন করতে পারো। আজকে একদম প্রথম, আজকে নতুন কারা কারা আছো এখানে? আজকেই প্রথম একটু হাত তোলো তো, আজকেই ফার্স্ট রেজেন করো তো, আজকেই ফার্স্ট। আচ্ছা, আভা, ভাইয়ের সাথে তো মনে হয় আমার আজকে কথা হয়েছিল, তুমি তো পেমেন্টও করে ফেলছো। কেমন লাগলো ক্লাস? হ্যাঁ, ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ। রাশেদুল ইসলাম, তোমার সাথে কথা কি হইছে? ফোনে কথা হয় নাই ভাই, চ্যাট হইছে। চ্যাটে তো কথা হয় নাই, তাহলে হয়তোবা আমার সাথে আমার পার্টনার যে ছিল সে মনে হয় কথা বলছে, হইতে পারে। ওকে, ঠিক হ্যাঁ। আছে। ক্লাস কেমন লাগলো? জি ভাই ভালো। ওকে, ঠিক আছে। ক্লাস ভালো লাগলে নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমাদের সামনের শনিবার। এর আগে পেমেন্ট কমপ্লিট করে ফেলো তোমরা যারা যারা আজকে আছো, আর যারা যারা এখনো পেমেন্ট করো নাই কাইন্ডলি পেমেন্ট করে ফেলো, ঠিক আছে? তোমাদের সাথে আমার ক্লাস হবে শনি, সোম আর মঙ্গল। শনি, সোম আর মঙ্গল, না সরি ভুল বললাম, শনি, রবি আর মঙ্গল, ভুল বলছি। শনি, রবি আর মঙ্গল, শনি, রবি আর মঙ্গল সন্ধ্যা 7:30টার সময়, ঠিক আছে? তাহলে নেক্সট ক্লাস আমরা শনিবারে। তার আগে একটু পেমেন্টটা করে ফেলো যারা যারা আছো। আর কেউ কিছু বলবা? সামি কিছু বলবা? হাত তুলছো আবার। প্রোপ্লাস্টিড কি ভাইয়া? হ্যাঁ, আদি প্লাস্টিড, আদি প্লাস্টিড, আদি প্লাস্টিড, আদি আদি প্রথম দিকে যে প্লাস্টিড ছিল সুগঠিত ছিল না, ওগুলো হচ্ছে প্রোপ্লাস্টিড বলে। আচ্ছা ভাইয়া। জয় কিছু বলবা ভাই? আর জয় সরকার
জি ভাইয়া, বলো ভাই। বলছিলাম এরকম ভাবে এভাবে আগালে কি ভাই তাড়াতাড়ি শেষ করতে পারবো? তুমি এবার সেকেন্ড ইয়ার না ফার্স্ট ইয়ার? সেকেন্ড সেকেন্ড ইয়ার না ইয়ার পরীক্ষার্থী? পরীক্ষার্থী। ও তুমি এবার পরীক্ষার্থী। আচ্ছা, আমার ক্লোজ প্ল্যানটা হচ্ছে 5 মাসের কোর্স প্ল্যান। 5 মাসে তোমার সেকেন্ড ইয়ার শেষ করা হবে, এবং 5 মাসে শেষ হবে, অবশ্যই হবে। এটা আমার মানে বিগত অনেক আগের অভিজ্ঞতা থেকে বলতেছি, 5 মাসের আগেই হয়ে যায়। 5 মাসে এখানে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটাই হবে। ঠিক আছে। ফার্স্ট পার্টের জন্য তোমাকে ফার্স্ট পেপারে জয়েন করতে হবে আর কি। সেকেন্ড পেপারটা হবে হচ্ছে এখানে, অর্থাৎ 10টা চ্যাপ্টার শেষ হবে, এক কথায় 10 চ্যাপ্টার শেষ হবে। এবং এটা হবে, এটা আমার মানে বিগত অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। আমার কাছে যারা যারা আগে থেকে পড়ছে, এই যে জুরিন আছে, বিনয় আছে, তারপরে তন্নি আছে, রাজু আছে, এরা জানে যে আমার একটা কোর্স প্ল্যান করা। ওদেরকে মনে হয় আমি 5 মাসেই ফার্স্ট পেপার শেষ করে দিয়েছিলাম। বলছিলাম 5 মাসে 10টা অধ্যায় করবো, আই থিঙ্ক 10টার বেশি হয়েছে, তাই না তন্নি? কোথায়? তার আগেই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি একটু স্লো পড়াই, ইচ্ছা করেই স্লো পড়াই, যাতে করে সবাই সবকিছু ক্লিয়ার বুঝতে পারে। দেখো আমি চাইলে তো টেনে টেনে পড়াইতে পারতাম, টেনে টেনে পড়াইলে কি এত ডিটেলস পড়াইতে পারতাম? তোমরা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হতো না। আজকে যেভাবে পড়াইছি, আই থিঙ্ক বাসায় যে একবার বই খুললেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং এখান থেকে মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, বায়োলজিকে সবাই কঠিন বলে, কারণ কি বায়োলজিক্যালি মুখস্থ করে। তো আমার এখানে রেসপন্সিবিলিটি এটাই, যাতে তোমরা বায়োলজিকে মুখস্থ না করো। ঠিক আছে, যাতে তোমরা বায়োলজিকে মুখস্থ না করো, এটা হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। আর এই কারণেই আমি একটু ডিটেলসে পড়াই, একটু সময় নিয়ে পড়াই। তবে হ্যাঁ, এটা আমাকে নিয়ে এই কন্ট্রোভার্সিটা আছে যে শুভ্র ভাই অনেক স্লো পড়ায়, শুভ্র ভাই কি চ্যাপ্টার শেষ করতে পারবে কিনা। তবে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, 5 মাসেই শেষ হয়ে যাবে। আর তো সপ্তাহে 3 দিন পড়াচ্ছি আমি, তো আমার ব্যাচে সপ্তাহে 2 দিন পড়াই। 2 দিন পড়াই তো আমি মনে হয় শেষ করে দিয়েছিলাম 5 মাসের 10টার বেশি চ্যাপ্টার শেষ করছিলাম। ঠিক আছে, শুক্রবার আর শনিবার পড়াই শেষ করে দিয়েছিলাম, আর তোমরা তো 3 দিন, তো তোমাদেরকে তো আরো স্লো পড়াইতে পারবো। তবে যারা পরীক্ষার্থী, পরীক্ষার্থীদের দেরি আছে, পরীক্ষা হওয়ার আরো মিনিমাম তো 3 মাস লাগবে। তো এই 3 মাসে তুমি যতটুকু আগায় নিতে পারো সেটা তোমার লাভ। ঠিক আছে, এখানে সেকেন্ড ইয়ারের সবাই হাতে গোনা মনে হয় 4-5 জন আছে যারা পরীক্ষার্থী, বেশিরভাগই হচ্ছে এখানে সেকেন্ড ইয়ার। ওকে, আর তোমাদের কারো কোনো কোশ্চেন আছে পেমেন্ট নিয়ে, ক্লাস নিয়ে কোনো কিছু জানা থাকলে বলতে পারো, কমেন্টে করতে পারো। কোনো কিছু জানা থাকলে বলতে পারো। তোমাদের সাথে আবার শনিবার দেখা হবে সন্ধ্যা 7:30টার সময়। ক্লাস শেষ, তোমার লিভ নিতে পারো, যাদের তারা আছে লিভ নিতে পারো, যাদের বলার আছে কিছু বলতে পারো, চ্যাটে বলতে পারো, অথবা আমার এখানে ইন্টার ক্যান্ডিডেট কয়জন আছে? ইন্টার ক্যান্ডিডেট দেখি এখানে, ইন্টার ক্যান্ডিডেটটা হাত তোলো তো একটু। ইন্টার ক্যান্ডিডেটরা আছে মনে হয় 4-5 জন আছে এখানে, আরো আসবে। আর আজকে ফার্স্ট ইয়ারের ক্লাস হয় নাই। ওকে ঠিক আছে, 4-5 জন আছে এখানে পরীক্ষার্থী। ফার্স্ট ইয়ারের ক্লাসটা আজকে হয় নাই, ব্যস্ত ছিলাম, উদ্বাসের মিটিং ছিল, উদ্বাসে অনেক প্রেসার, এখন বর্তমানে অনেক প্রেসারে আছি। সপ্তাহে 4 দিন ক্লাস নেওয়া লাগে উদ্বাসে অনলাইনে, সকাল 9টা থেকে রাত 9:30 পর্যন্ত, সকাল 8টা থেকে রাত 9:30 পর্যন্ত 5টা ক্লাস নেওয়া লাগে 2 ঘন্টা করে। সো দ্যাটস ওয়াই সময় পাই না। তা বাকি যে 3 দিন থাকে সেই 3 দিন তোমাদেরকে দিই। কালকেও ক্লাস সকাল 9টা থেকে শুরু হবে। কারো কিছু বলার আছে? বললে বলতে পারো, না বলার থাকলে লিভ নিতে পারো। আর যারা যারা পেমেন্ট করো নাই, পেমেন্ট করে ফেলাও। ঠিক আছে, আমিও তাহলে লিভ নেই।